হ্যালো বন্ধুরা, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যে চ্যাপ্টারটি আছে, তো এর আগে 4টি ভিডিও আপলোড করা হয়েছে। তো এবার যে 5 নম্বর ভিডিও চলছে, তো সেকেন্ডারি গ্রোথ পড়ানো হবে। তো এই ভিডিওগুলোতে কী করা হচ্ছে যে এনসিইআরটি যে বইটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তো যারা বাংলা মিডিয়ামের নিট স্টুডেন্ট, নিট দেবে, তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। তোমাদের এটা এনসিইআরটিকে পড়তে বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। The growth of the roots and stems in length with the help of apical meristem is called the primary growth. তো সেকেন্ডারি গ্রোথ পড়বো। তো প্রাইমারি গ্রোথটা কি আমরা কি জানি যে এপিক্যাল যে মেরিস্টেম আছে রুট বা স্টেমের ক্ষেত্রে, মূল বা কাণ্ডের যে এপিক্যাল মেরিস্টেম ছিল সেটা কি তার লম্বালম্বি বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেটাকে প্রাইমারি গ্রোথ বা প্রাথমিক বৃদ্ধি বলা হয়, যে এইভাবে লম্বালম্বি বৃদ্ধি পেতে সাহায্য করে। এপিক্যাল যে বিষয়টা ছিল এপিক্যাল মেরিস্টেম, সেই এপিক্যাল মেরিস্টেমের মাধ্যমে একে প্রাইমারি গ্রোথ বলা হয়েছিল। অ্যাপার্ট ফ্রম প্রাইমারি গ্রোথ, মোস্ট ডাইকটিলিডেনাস প্ল্যান্টস এক্সিবিট অ্যান ইনক্রিজ ইন গার্থ। তো প্রাইমারি গ্রোথটা মনোকটিলিডন ডাইকটিলিডন উভয়টি হয়ে থাকে, দুজনেই লম্বালম্বিভাবে বৃদ্ধি পায় এবং এপিক্যাল মেরিস্টেমের মাধ্যমে হয় এবং একে প্রাইমারি গ্রোথ বলে। কিন্তু প্রাইমারি গ্রোথ ছাড়াও যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে প্রস্থে বৃদ্ধি পায়, এইভাবে বৃদ্ধি পায় যে একটা যদি এটা গাছের গুঁড়ি হয় তো গাছটা অনেকটা মোটা হয়। তার কারণটা কি, এইভাবে প্রস্থে তারা বৃদ্ধি পায়। তো এই যে বৃদ্ধিটা সেটা হলো সেকেন্ডারি গ্রোথ। দিস ইনক্রিজ ইজ কল্ড দ্য সেকেন্ডারি গ্রোথ। এই যে এই বৃদ্ধিটা প্রস্থে বৃদ্ধি পাচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদটা, একে বলা হয় সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। দ্য টিস্যু ইনভলভড ইন সেকেন্ডারি গ্রোথ আর দ্য টু ল্যাটারাল মেরিস্টেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম। সেকেন্ডারি গ্রোথের জন্য যে সমস্ত টিস্যু ইনভলভড থাকে সেগুলো হলো কি, যে ল্যাটারাল মেরিস্টেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। যে দুটো ল্যাটারাল মেরিস্টেম এর জন্য দায়ী, সেই দুটো ল্যাটারাল মেরিস্টেমের নাম কি, একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তাহলে সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী কি, ল্যাটারাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম কি কাজ করে, প্রাইমারি গ্রোথের জন্য দায়ী, যেটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। আর ল্যাটারাল মেরিস্টেম কি করে, প্রস্থে বৃদ্ধি ঘটায়, যেটা সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী। তো ল্যাটারাল মেরিস্টেম আবার দুটো, একটা হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম আর একটা হলো কর্ক ক্যাম্বিয়াম। তো প্রথমে যেটা বলবো সেটা হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়াম, the meristematic layer that is responsible for cutting of vascular tissue, xylem and phloem is called vascular cambium. তো ভাস্কুলার ক্যাম্বিয়াম কি, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে যে ক্যাম্বিয়ামটা ছিল, যার জন্য তাকে ওপেন ক্লোজ ইত্যাদি নামকরণ করা হয়েছিল, তো সেই জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্যাম্বিয়ামকে ভাস্কুলার ক্যাম্বিয়াম বলে, যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী অংশে থেকে তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে তার বৃদ্ধি ঘটায়। সেটা জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে তৈরি হয়। ইন দ্য ইয়ং স্টেম ইট ইজ প্রেজেন্ট ইন প্যাচেস অ্যাজ এ সিঙ্গেল লেয়ার বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তো যখন প্রাথমিক অবস্থায় থাকে, কাণ্ড যখন ইয়ং অবস্থায় থাকে, তো কাণ্ডের মধ্যে সেটা কি প্যাচ আকারে থাকে, যে এইভাবে যদি কাণ্ড থাকে তো কাণ্ডের মধ্যে হয়তো এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এভাবে জাইলেম, এইভাবে না, একটা কাণ্ড নিলাম, তো এটা হয়তো ভাস্কুলার, জাস্ট বোঝার জন্য বলছি, ভাস্কুলার ক্যাম্বিয়ামগুলো জাইলেম বা ফ্লোয়েম। তো তার মধ্যে এভাবে থাকবে, এভাবে থাকবে, এভাবে থাকবে, প্যাচ আকারে থাকবে, এভাবে প্যাচ আকারে থাকবে। কিন্তু যখন সেটা পরিপক্ত হয়ে যাবে বা ম্যাচিউর হয়ে যাবে, তো এই প্যাচগুলো কী হবে, তখন এই প্যাচগুলো জয়েন্ট হয়ে যাবে। এই যে প্যাচগুলো দেখলাম, এই প্যাচগুলো এভাবে জয়েন্ট হয়ে একটা রিং গঠন করবে, কমপ্লিট একটা রিং তৈরি করবে। তো ভাস্কুলার ক্যাম্বিয়াম কোথায় থাকে, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে থাকে। প্রাথমিক অবস্থায় এটা প্যাচ আকারে বা ছড়িয়ে ছিটে থাকে, আর পরবর্তীকালে এটা একটা রিং গঠন করে। ফরমেশন অফ ক্যাম্বিয়াল রিং, এবং এই রিংটা কীভাবে তৈরি হয় এটা এবার বোঝাবো। এই যে এখানে একটা ছবিও আছে, যে প্রথমে দেখছো, এই যে প্রথমে যেটা আছে, এই যে প্যাচ আকারে আছে, এই যে ছোটো ছোটো প্যাচ আকারে আছে, সবুজ যে অংশগুলো মাঝে, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে সবুজ সবুজ অংশগুলো প্যাচ আকারে আছে। পরবর্তীকালে কি, এই প্যাচগুলো বড় হয়ে একটা রিং গঠন করলো। এই যে একটা রিং গঠিত হয়ে গেছে, ম্যাচুর যখন হয়ে গেছে তখন এই যে কালো টাইপের একটা রিং আছে, এই রিং গঠিত হয়ে গেছে। তো এই রিংটা কিভাবে গঠিত হয়, কি ক্যাম্বিয়াল রিং বলে। তো এই রিংটা কিভাবে তৈরি হয়, ফরমেশন অফ ক্যাম্বিয়াল রিং। In dicot stems, the cell of cambium present between primary xylem and primary phloem is the intrafascicular cambium.
ডাইকট স্টেম বা দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে যে ক্যাম্বিয়ামটা থাকে সেই ক্যাম্বিয়ামটাকে বলা হয় ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তো এই যে প্রথমে যে সবুজ আকৃতি দেখা আছে আলাদা আলাদা করে প্রত্যেকটা জাইলেম আর ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে আছে সবুজ অংশটা, সেটা হচ্ছে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই যে সবুজ অংশটা। পরবর্তীকালে কি হয়, দ্য সেল অফ মেডুলারি রেস অ্যাডজয়নিং দিস ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বিকাম মেরিস্টেমেটিক অ্যান্ড ফ্রম দ্য ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দাস এ কন্টিনিউয়াস রিং অফ ক্যাম্বিয়াম ইজ ফর্মড। তো এখানে কি বলা হচ্ছে যে প্রথমে ছিল ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, প্যাচ আকারে ছিল। পরবর্তীকালে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে কি ছিল, মেডুলারি রেজ। আমরা জানি মেডুলারি রেজ থাকে, আমরা অ্যানাটমিতে পড়েছিলাম। তো এই মেডুলারি রেজ কি করে, এই যে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আছে এগুলোকে যুক্ত করে দেয়, এভাবে যুক্ত করতে সাহায্য করবে। এই মেডুলারি রেজের মাধ্যমে এগুলো যুক্ত হয়ে যায়, মেডুলারি রেজের মাধ্যমে এগুলো যুক্ত হয়ে যায়, এভাবে যুক্ত হতে থাকে এবং একটা কমপ্লিট রিং তৈরি করে। এটাকে বলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে ইন্ট্রা থেকে ইন্টার হয়ে গেল, কার মাধ্যমে হলো, মেডুলারি রেজের মাধ্যমে। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে যে মেডুলারি রেজ থাকে সেই মেডুলারি রেজের মাধ্যমে এগুলো যুক্ত হয়ে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম তৈরি করলো এবং এটা মেরিস্টেমেটিক হয়ে গেল, মানে এবার এটা বিভাজনে সক্ষম। তো কিভাবে ক্যাম্বিয়াল রিং তৈরি হলো জানা গেল, যে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে যে ক্যাম্বিয়াম থাকে তাকে ইন্ট্রাভ্যাসকুলার ক্যাম্বিয়াম বলে, তার মধ্যবর্তী স্থানে যে মেডুলারি রেজ আছে সেগুলোকে যুক্ত করে এবং গঠন করে ইন্টারভ্যাসকুলার ক্যাম্বিয়াম, এবং যেটা মেরিস্টেমেটিক বা বিভাজন করতে পারবে। এবার হলো অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াল রিং। তো ক্যাম্বিয়াল রিংটা কিভাবে প্রস্থে বৃদ্ধি ঘটাবে বা তার কাজটা কি? দ্য ক্যাম্বিয়াল রিং বিকামস অ্যাক্টিভ অ্যান্ড বিগিন টু কাট অফ নিউ সেল both towards the inner and the outer side. ক্যাম্বিয়াল রিংটা যখন তৈরি হয়ে গেল, একটা রিং পুরো তৈরি হয়ে গেল, তখন এটা মেরিস্টেমেটিক হওয়ার জন্য বিভাজনে সক্ষম এবং এটা ভিতরের দিকে এবং বাইরের দিকে উভয় দিকে এটা বৃদ্ধি পেতে থাকে, নতুন নতুন কোষ তৈরি করে এবং ভেতরের দিকেও বৃদ্ধি পায়, বাইরের দিকেও বৃদ্ধি পায়। কোষ বিভাজন হওয়ার ফলে ভেতরের দিকেও সেটা বাড়ে, বাইরের দিকেও সেটা বৃদ্ধি পায়। The cell cut off towards pith mature into secondary xylem and the cell cut off toward periphery mature into secondary phloem. তো যে কোষগুলো ভেতরের দিকে বৃদ্ধি পায় সেগুলো থেকে পরবর্তীকালে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়, যে কোষগুলো বাইরের দিকে বৃদ্ধি পায় সেগুলো থেকে পরবর্তীকালে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। এই যে ছবি দেওয়া আছে, ছবি থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্যাম্বিয়াল রিং আছে, এই যে কালো টাইপের ক্যাম্বিয়াল রিং আছে, তো এটা কি করছে, ভেতরের দিকেও বৃদ্ধি পাচ্ছে, বাইরের দিকেও বৃদ্ধি পাচ্ছে। তো ভেতরের দিকে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হলো সেকেন্ডারি জাইলেম, এই যে ভেতরের দিকে অংশটা নীল টাইপের সেটা হলো সেকেন্ডারি জাইলেম। আর বাইরের দিকে যে লাল অংশটা বৃদ্ধি পাচ্ছে, এই যে লাল অংশটা বৃদ্ধি পাচ্ছে এটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে বাইরের দিকের অংশটা সেকেন্ডারি ফ্লোয়েম, এই যে লাল অংশটা, আর ভেতরের দিকে অংশটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম, সবুজ নীল অংশটা। আর এই যে মোটা অংশটা এটা হচ্ছে ক্যাম্বিয়াল রিং, লাল অংশটা যে আছে মাঝের যে অংশটা সেটা হলো ক্যাম্বিয়াল রিং। সেটা ভেতরের দিকে বৃদ্ধি পাচ্ছে, সেটা পরবর্তীকালে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করবে, জাইলেম তৈরি করবে। আর বাইরের দিকে যেটা সেটা সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করবে। আর এই তো এটা ক্যাম্বিয়াল রিং দেওয়াই আছে ছবিতে, ক্যাম্বিয়াল রিং দেওয়া আছে, মধ্যবর্তী যে লাল গাঢ় লাল যে অংশটা সেটা হলো ক্যাম্বিয়াল রিং। এই যে গাঢ় লাল অংশটা সেটা হলো ক্যাম্বিয়াল রিং। তো এবার কাজটা কি দেখলাম তাহলে, দ্য ক্যাম্বিয়াম ইজ জেনারেলি মোর অ্যাক্টিভ অন দ্য ইনার সাইড দ্যান দ্য আউটার, অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যামাউন্ট অফ সেকেন্ডারি জাইলেম প্রডিউস ইজ মোর দ্যান সেকেন্ডারি ফ্লোয়েম অ্যান্ড সুন ফর্মস এ কম্প্যাক্ট মাস। ক্যাম্বিয়ামটা দুদিকে বৃদ্ধি পাচ্ছে, ভেতরের দিকে বৃদ্ধি পাচ্ছে, বাইরের দিকেও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভেতরের দিকে বৃদ্ধিটা বেশি হয়, কারণ সেটা ভেতরের দিকে বেশি কোষটা বিভাজিত হয়। ক্যাম্বিয়ামের যে ভেতরের দিকে যে কোষগুলো আছে সেগুলো বেশি বিভাজিত হয়, বেশি অ্যাক্টিভ দ্বারা বা বেশি সক্রিয়, এবং তার জন্য কি ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়, তাই সেকেন্ডারি জাইলেমটা বেশি পরিমাণে তৈরি হয় এবং তারা ঘন শূন্য বিশিষ্ট অবস্থায় সেই কম্প্যাক্ট মাস তৈরি করে, একটা কম্প্যাক্ট মাস তারা তৈরি করে। এই যে সেকেন্ডারি, এই তার জন্য দেখো যে এই যে ছবির মাধ্যমে বোঝা যাবে, এই যে সেকেন্ডারি জাইলেম সেটা কতটা বেশি, এতটা অংশ ধরে সেকেন্ডারি জাইলেম, কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েম এইটুকু যে লালটা অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এইটুকু অংশটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, আর সেকেন্ডারি জাইলেমটা অনেকটাই বেশি।
তার কারণটা কি, যে সে ভেতরের দিকে এই কোষটা বেশি বিভাজিত হয়, তাই বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়। এরপরে কি আছে, দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম গেটস গ্র্যাজুয়ালি ক্রাস্ট ডিউ টু দ্য কন্টিনিউয়াস ফর্মেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ সেকেন্ডারি জাইলেম। প্রাইমারি এবং সেকেন্ডারি যে ফ্লোয়েম, প্রাইমারি ফ্লোয়েম বলতে আগে যে ফ্লোয়েমটা ছিল সেটা, আর সেকেন্ডারি ফ্লোয়েম বা পরবর্তীকালে যে ফ্লোয়েমটা তৈরি হচ্ছে সেটা, এই দুটো কী হয়, একত্রে ক্রাস্ট হয়ে যায় বা একে অপরের সঙ্গে মিশে যায় সেকেন্ডারি জাইলেম তৈরি হওয়ার জন্য। তো এই যে প্রাইমারি ফ্লোয়েমটা ছিল, প্রাইমারি ফ্লোয়েম এখানে দেখতে পাচ্ছি, এই যে প্রাইমারি ফ্লোয়েমটা আছে, এই প্রাইমারি ফ্লোয়েমটা আর পরবর্তীকালে যে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, এই যে অংশটা সেকেন্ডারি ফ্লোয়েমটা, এগুলো কি একত্রে যুক্ত হয়ে যায়। এই যে এখানে ক্রাস্ট হয়ে গেছে, একত্রে যুক্ত অবস্থায় আছে, ক্রাস্ট হয়ে গেছে, ক্রাস্ট হয়ে যায়। কারণটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে, সেকেন্ডারি জাইলেম খুবই বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তার জন্য বাইরের দিকে যে প্রাইমারি ফ্লোয়েম এবং প্রাইমারি সেকেন্ডারি ফ্লোয়েম ছিল, এই দুটো একত্রে ক্রাস্ট হয়ে যায় বা যুক্ত হয়ে যায়। দ্য প্রাইমারি জাইলেম হাউএভার রিমেন মোর অর লেস ইনট্যাক্ট ইন অর অ্যারাউন্ড দ্য সেন্টার। কিন্তু প্রাইমারি জাইলেমের কোনো পরিবর্তন হয় না, প্রাইমারি জাইলেম যেমন ছিল তেমনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। প্রাইমারি জাইলেম যেটা ছিল, এই যে ভেতরের দিকে লাল অংশটা, সেটা যেমন ছিল তেমনই থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু প্রাইমারি ফ্লোয়েম যেটা ছিল, সেই প্রাইমারি ফ্লোয়েমটা কিন্তু ক্রাস্ট হয়ে যায়। এই যে প্রাইমারি জাইলেম ভেতরের লাল অংশটা, তো এটা যেমন ছিল তেমনই আছে, যেমন ছিল তেমনই আছে, এখানেও যেমন ছিল তেমনই আছে, কিন্তু প্রাইমারি যে ফ্লোয়েমটা সেটা কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েমের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর প্রাইমারি জাইলেমের কোনো পরিবর্তন হয় না, সেটা যেমন ছিল তেমনই থাকে, সেটা সেন্টারে ছিল সেন্টারের দিকেই থাকে। অ্যাট সাম প্লেসেস দ্য ক্যাম্বিয়াম ফ্রম এ ন্যারো ব্যান্ড অফ প্যারেনকাইমা হুইচ পাসেস থ্রু দ্য সেকেন্ডারি জাইলেম and the secondary phloem in the radial direction. These are called the secondary medullary rays. তো সেকেন্ডারি মেডুলারি রেজ কি, এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে সেকেন্ডারি মেডুলারি রেজ। এই যে মেডুলারি রেজ, যে সেকেন্ডারি মেডুলারি রেজ, এই যে রেড স্পোকের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেডুলারি রেজ। এগুলো কি, এগুলো হচ্ছে এক ধরনের ক্যাম্বিয়াম, যেটা কি দিয়ে তৈরি, প্যারেনকাইমা দিয়ে তৈরি। কোনটা কোনটা জায়গা দিয়ে পাস করেছে, এটা সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম এই জায়গা দিয়ে পাস করেছে এবং কিনারার দিকে এসেছে। এটা হচ্ছে মেডুলারি রেজ, যেটা ক্যাম্বিয়াম দিয়ে তৈরি, ক্যাম্বিয়াম থেকে উৎপন্ন হয়, প্রাইমারি প্যারেনকাইমা দিয়ে তৈরি, এবং এটা সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েমের মধ্য দিয়ে যায়। তো এটা ছিল অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম রিং। তো ক্যাম্বিয়াম রিংয়ের অ্যাক্টিভিটিটা তাহলে বোঝা গেল কী কী বলা হচ্ছে, যে ক্যাম্বিয়াম রিংটা তো তৈরি হলো, যে ইন্ট্রাভ্যাসকুলার ক্যাম্বিয়াম ছিল, সেটা মেডুলারির মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারভ্যাসকুলার ক্যাম্বিয়াম তৈরি করলো, এই যে এবং একটা কমপ্লিট রিং তৈরি করলো। সেই কমপ্লিট রিংটা কি ভেতরের দিকে বৃদ্ধি পাচ্ছে, বাইরের দিকে বৃদ্ধি পাচ্ছে, ভেতরের দিকে বৃদ্ধি পেয়ে সেটা পরবর্তীকালে সেকেন্ডারি জাইলেম তৈরি করে, বাইরের দিকটা সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে। তো সেকেন্ডারি জাইলেমটা বেশি তৈরি হয় কারণ বেশি ভেতরের কোষগুলো বেশি পরিমাণে সক্রিয়, তাই তারপর পরবর্তীকালে প্রাইমারি জাইলেমের কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রাইমারি ফ্লোয়েম সেকেন্ডারি ফ্লোয়েমের সঙ্গে যুক্ত হয়ে যায়, ক্রাস্ট হয়ে যায় সেকেন্ডারি জাইলেম তৈরি হওয়ার জন্য। তারপর যে ক্যাম্বিয়ামের ওই যে স্থান, সেখান থেকে সেকেন্ডারি মেডুলারি রেজ তৈরি হয়, ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়, যেটা প্যারেনকাইমা দিয়ে তৈরি, এবং সেটা সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েমের মধ্যবর্তী অংশ দিয়ে পাস করে। এটাই লেখা আছে অ্যাক্টিভিটিতে। তাহলে এই যে চিত্র মাধ্যমে সেটা বলেও দিলাম যে কীভাবে সেটা হচ্ছে, প্রথমে ইন্ট্রা থেকে ইন্ট্রা, তারপরে এপিডার্মিস, সমস্ত কিছু কর্টেক্স কোথায় কীভাবে হলো ছবির মাধ্যমে দেখাও গেল। এবং এই ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সবচেয়ে বাইরে থেকে ভেতরের দিকে যদি আবরণ বলে, তো সবচেয়ে বাইরের দিকে আছে কি সেকেন্ডারি ফ্লোয়েম, তারপরে কি আসছে, তারপর হচ্ছে তারপর হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম, তারপর হচ্ছে প্রাইমারি জাইলেম, তারপর হচ্ছে সেকেন্ডারি জাইলেম। সিরিজটাও বলে অনেক সময় যে বাইরে থেকে ভেতর দিকে সাজাও, তো এটা এইভাবে বলে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো জায়গাটা। এবার যেটা হচ্ছে স্প্রিং রুট অ্যান্ড অটোমুড। তো এবার চারটে টার্ম বিষয়ে পড়বো, স্প্রিং উড, অটোমুড, হার্টউড, স্যাপউড। তো প্রথমে আসছে স্প্রিং উড অ্যান্ড অটোমুড। স্প্রিং মানে বসন্ত, অটোম মানে শরৎ। দ্য অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ মেনি ফিজিওলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ক্যাম্বিয়ামের যে সক্রিয়তা, একটু আগে যেটা পড়লাম,
সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করাটা। এই যে ক্যাম্বিয়ামের সক্রিয়তা সেটা অনেক ফিজিওলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল পরিবেশ এবং গাছের যে ফিজিওলজি আছে তার উপর নির্ভর করে। ইন টেম্পারেট রিজিয়ন দ্য ক্লাইমেটিক কন্ডিশন আর নট ইউনিফর্ম থ্রু দ্য ইয়ার। টেম্পারেট রিজিয়ন মানে যে উষ্ণ অঞ্চলগুলো আছে, ট্রপিক্যাল টেম্পারেট, তার মধ্যে যে টেম্পারেট রিজিয়নটা আছে, আমরা ট্রপিক্যালের মধ্যে পড়ছি, তারপরে যে উষ্ণ অঞ্চলটা আছে টেম্পারেট, যেখানে একটু উষ্ণতাটা বেশি, সেখানকার কিন্তু ক্লাইমেটিক কন্ডিশন সব জায়গায় সমান নয়, যে সারা বছর কিন্তু একই রকমের জলবায়ু বা আবহাওয়া থাকে না, সেটা পরিবর্তন হয়। ইন দ্য স্প্রিং সিজন ক্যাম্বিয়াম ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড প্রডিউস এ লার্জ নাম্বার অফ জাইলারি এলিমেন্টস হ্যাভিং ভেসেল উইথ ওয়াইডার ক্যাভিটিস। তো বসন্তকালে কি হয়, বসন্তকালে ক্যাম্বিয়ামটা একটু বেশি অ্যাক্টিভ বা সক্রিয় হয়, এবং বেশি অ্যাক্টিভ বা বেশি সক্রিয় হলে কি বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে। সেকেন্ডারি জাইলেমের মধ্যে আবার কী থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেঙ্গামা, জাইলেম ফাইবার থাকে। তো তার মধ্যে যে ভেসেল থাকে সেই ভেসেলটা বেশি থাকে। ভেসেলের মধ্যে আবার কি ক্যাভিটি বা গহ্বর ছিল, আমরা পড়েছিলাম। তো তাহলে কি হলো যে বসন্তকালে যদি বেশি পরিমাণে ক্যাম্বিয়াম অ্যাক্টিভ হয় তো বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে। বেশি সেকেন্ডারি জাইলেম তৈরি হলে বেশি পরিমাণে ভেসেল থাকবে বা গহ্বর থাকবে। এবং এই ধরনের যে উডটা, দ্য উড ফর্ম ডিউরিং দিস সিজন ইজ কল্ড স্প্রিং উড বা আর্লি উড। এবং এই ধরনের যে কাঠটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় স্প্রিং উড বা আর্লি উড। আসলে আমাদের যে কাঠটা থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, যে কাঠ যেটাকে বলি ছালের নিচে, সেটাই হলো সেকেন্ডারি জাইলেম। আর যে বাইরের দিকে ছালটা থাকে সেই বার্ক যেটাকে বলি সেটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম। তো সেকেন্ডারি জাইলেম কি, এই বসন্তকালে যদি বেশি অ্যাক্টিভ থাকে তো বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে, বেশি পরিমাণে ভেসেল তৈরি হবে, আর ভেসেলের গহ্বর বড় হয়। তো এই ধরনের যে কাঠটা সেটাকে বলে স্প্রিং উড বা আর্লি উড, যেটা কোথায় হয়, শরৎকালে হয়, এই বসন্তকালে হয়। আর ইন উইন্টার বা শীতকালে দ্য ক্যাম্বিয়াম ইজ লেস অ্যাক্টিভ, ক্যাম্বিয়ামটা একটু কম সক্রিয়, অ্যান্ড ফর্মস ফিউয়ার জাইলের এলিমেন্ট দ্যাট হ্যাভ ন্যারো ভেসেল। এবং এদের মধ্যে কি জাইলারি এলিমেন্ট কম হয়, সেকেন্ডারি জাইলেম তাহলে কম উৎপন্ন হবে, আর ভেসেলগুলো খুব ছোটো ছোটো হয়। অ্যান্ড দিস উড ইজ কল্ড অটোম উড বা লেট উড, এবং এই উডকে বলে অটোম উড বা লেট উড। তাহলে স্প্রিং উড আর অটোম উডের মধ্যে পার্থক্যটা করে নিতে হবে। স্প্রিং উড হয় বসন্তকালে আর অটোম উড হয় শীতকালে। স্প্রিং উডের ক্ষেত্রে কি ক্যাম্বিয়াম বেশি সক্রিয় ও অটোম উডের ক্ষেত্রে কম সক্রিয়। স্প্রিং উডে সেকেন্ডারি জাইলেম বেশি হওয়ার জন্য ভেসেল বেশি তৈরি হয়, আর অটোম উডে বা লেট উডে সেকেন্ডারি জাইলেম কম হয়, ভেসেলও কম থাকে। অটোম উডের ক্ষেত্রে ভেসেলগুলোর গহ্বর বড় হয়, আর লেট উডে বা স্প্রিং উডে বড় হয়, আর অটোম উড বা লেট উডে সেগুলো ছোটো হয় ভেসেলগুলো। The spring wood is lighter in color and has a lower density, whereas the autumn wood is darker and has a higher density. তো স্প্রিং উড যেহেতু ফাঁপা তার জন্য তার ডেন্সিটি কম, বেশি সক্রিয় কিন্তু ফাঁপা হয়, আর ফাঁপা হলে কি ডেন্সিটি বা ঘনত্ব কম হবে, তার জন্য স্প্রিং উডের ডেন্সিটি কম, লোয়ার ডেন্সিটি। whereas the autumn wood is darker and higher density, আর যে autumn wood আছে সেটা ঘন হয় এবং ডেন্সিটি বা ঘনত্ব বেশি থাকে। স্প্রিং উডটা হালকা রঙের এবং ঘনত্ব কম, অটোম উডটা গাঢ় রঙের, গাঢ় কালার এবং ঘনত্ব বেশি। The two kinds of woods that appear as alternate concentric rings constitute an annual ring. এই যে অ্যানুয়াল রিং সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অ্যানুয়াল রিং সিন ইন এ কাট সিস্টেম গিভ অ্যান এস্টিমেট অফ দ্য এজ অফ দ্য ট্রি। অ্যানুয়াল রিং যদি কাটা হয় তো যতগুলো অ্যানুয়াল রিং থাকবে তার বয়স তত বছর। তো অ্যানুয়াল রিংটা আবার কী কী নিয়ে গঠিত, এই যে অল্টারনেট কনসেন্ট্রিক রিং, যে একটা গাছের গুঁড়ি আছে, সেই গাছের গুঁড়িতে হয়তো বসন্তকালে স্প্রিং উড তৈরি হলো যেটা হালকা এবং হালকা রঙের এবং ঘনত্ব কম, আর শীতকালে অটোম উড তৈরি হলো যেটা গাঢ় এবং বেশি ঘনত্বের। তো এই দুটো নিয়ে একটা রিং তৈরি করলো। তো এই যে রিংটা, এই রিংটা হচ্ছে কি অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিং তাহলে দুটো নিয়ে গঠিত, স্প্রিং উড আর অটোম উড, এই দুটো নিয়ে তৈরি হয়। এবং এই যে যতটা রিং থাকবে ততটা বছর তার বা তার বয়স, সেই গাছের বয়স। যদি 5টা রিং থাকে তাহলে তার সেই গাছটির বয়স 5 বছর। এবং একটা রিং কী নিয়ে থাকবে, একটা রিংয়ের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা স্প্রিং উড আর একটা অটোম উড। তার জন্য গাছের গুঁড়ি কাটলে যে চক্রাকার অংশগুলো দেখা যায় সেগুলো কিন্তু একই রকম ঘনত্ব হয় না, 2 রকমের ঘনত্ব হয়। তো এটা স্প্রিং উড আর অটোম উড গেল।
এবার হচ্ছে হার্টউড আর স্যাপউড, আর একটা পার্ট যেটা হলো হার্টউড আর একটা হলো স্যাপউড। In old trees, the greater part of secondary xylem is dark brown due to deposition of organic compounds like tannins, resins, oils, gums, aromatic substances, and essential oils in the central or innermost layer of the stem. যে যারা পুরনো গাছ আছে তাদের ক্ষেত্রে কি হয়, যে সেকেন্ডারি জাইলেম যে অংশটা আছে সেই সেকেন্ডারি জাইলেম অংশটা ডার্ক ব্রাউন হয়, ঘন বাদামি হয়, ডার্ক ব্রাউন বা ঘন বাদামি হয় সেকেন্ডারি জাইলেমটা। এবং তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ জমা থাকে, ডিপোজিশন থাকে। সেগুলো কী কী, ট্যানিনস, রেজিনস, তারপর তেল, গাম, আঠা, অ্যারোমেটিক সাবস্টেন্সেস বা অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে, এসেন্সিয়াল অয়েল বা প্রয়োজনীয় তেল ইত্যাদি কোথায় থাকে, সেন্ট্রালে অথবা ইনারমোস্ট লেয়ার অফ দ্য স্টেম বা কাণ্ডের একেবারে ভেতরের দিকে। তো যদি কোনো একটা গাছ নেওয়া হয় ও বৃদ্ধ গাছ, তো তার ভেতরের দিকে যে কেন্দ্রের অংশটা দেখব, তো কেন্দ্রের অংশটা দেখা যাবে যে প্রচণ্ড ঘন কালো বাদামি রঙের, ঘন বাদামি কালারের ভেতরের অংশটা। এবং তার কারণটা হচ্ছে এখানে ট্যানিনস, রেজিনস, গামস, অ্যারোমেটিক কম্পাউন্ড, তারপর এসেন্সিয়াল ওয়েল ইত্যাদি জমা থাকে সেন্ট্রালে বা সেই কাণ্ডের একেবারে ভেতরের দিকে অংশে। কোথায় দেখা যায়, ওল্ড ট্রিতে। দিজ সাবস্টেন্সেস মেক ইট হার্ড, ডিউরেবল অ্যান্ড রেজিস্ট্যান্স টু দ্য অ্যাটাকস অফ মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইনসেক্ট। তো এই যে ঘন বাদামি রঙের যে অংশটা, এই অংশটি থাকার জন্য কী হয়, যে এর জন্য কাণ্ডটা কী হয়, শক্ত হয়। এর জন্য কোনো কাণ্ডের সবচেয়ে ভেতরের দিকে যে অংশটা সেটা সবচেয়ে বেশি শক্ত, ডিউরেবল হয় মানে টেকসই হয়, অনেকদিন টিকে থাকে, অ্যান্ড রেজিস্ট্যান্স টু দ্য অ্যাটাকস অফ মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইনসেক্ট। ছোটো ছোটো কীটপতঙ্গ বা জীবাণু কি ক্ষতি করতে পারে না, তাকে অ্যাটাক করতে পারে না এই সমস্ত যৌগগুলো জমা হওয়ার কারণে। দিস রিজিয়ন কম্প্রাইজেস ডেড এলিমেন্টস উইথ হাইলি লিগনিফাইড ওয়ালস। এবং এখানে কী থাকে, যে বিভিন্ন রকম ডেড এলিমেন্টস বা মৃত অংশগুলি থাকে। জাইলেম, সেকেন্ডারি জাইলেম, আর জাইলেমের বেশিরভাগ পার্টগুলো কি মৃত হয়, তো সেই মৃত অংশগুলি থাকে। এবং লিগনিনযুক্ত ওয়াল থাকে, লিগনিন সমৃদ্ধ আবরণ থাকে বা কোষ প্রাচীর থাকে, এবং একেই বলা হয় হার্টউড। তাহলে হার্টউডটা কি, যে পুরনো গাছে যদি প্রস্থচ্ছেদ করা হয়, ট্রান্সভার্স সেকশন করা হবে, তো দেখা যাবে একেবারে কেন্দ্রের দিকে যে অংশটা আছে বা কাণ্ডের ভেতরের দিকে যে অংশটা আছে সেখানকার অংশগুলো গাঢ় বাদামি রঙের হয়। কারণ এখানে ট্যানিন, রেজিন, গাম, অ্যারোমেটিক কম্পাউন্ড, অর্গ্যানিক কম্পাউন্ড, এসেন্সিয়াল ওয়েল ইত্যাদি জমা হয়ে থাকে, এবং এর জন্য এটা শক্ত হয়, ডিউরেবল হয়, এবং মাইক্রো অর্গানিজম, জীবাণু এবং কীটপতঙ্গ এর জন্য অ্যাটাকও করতে পারে না। এখানে আসলে কী থাকে, বিভিন্ন রকমের মৃত যে জৈব অণুগুলো, যৌগগুলো সেগুলো থাকে, জাইলেমের যে মৃত যৌগগুলো সেগুলো থাকে, মৃত অংশগুলো থাকে। তো এটাই বলা হয় হার্টউড। হার্টউড বলা হয়। দ্য হার্টউড ডাজ নট কন্ডাক্ট ওয়াটার বাট ইট গিভস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য স্টেম। তো এটা জল পরিবহন করে না, শক্ত ডিউরেবল অংশ, জল পরিবহন করে না, কিন্তু একে মেকানিক্যাল সাপোর্ট দান করে স্টেমকে, কাণ্ডটাকে কি শক্ত করে, সাপোর্ট দান করে যাতে কেউ ভেঙে না যায়, অনেক দিন ধরে টিকে থাকে। দ্য পেরিফেরাল রিজিয়ন অফ দ্য সেকেন্ডারি জাইলেম, তো এটা সেকেন্ডারি জাইলেমের অংশ। তো সেকেন্ডারি জাইলেম তো এটা শুধু এটাই না, তার অংশ বাইরের অংশটাও আছে। সেকেন্ডারি জাইলেমের ভেতরের অংশ হচ্ছে এটা, কিন্তু যে বাইরের অংশটা আছে সেটা কী হয়, লাইটার ইন কালার, সেটা হালকা রঙের হয়, অ্যান্ড ইজ নোন অ্যাজ স্যাপউড। তো এটা যেহেতু গাঢ় রঙের ছিল, কিন্তু বাইরের দিকে যা বা পেরিফেরি যে অংশটা সেটা কিন্তু গাঢ় হয় না, সেটা হালকা কালারের হয়, এবং এটাকে বলা হয় স্যাপউড। ইট ইজ ইনভলভড ইন দ্য কন্ডাকশন অফ ওয়াটার মিনারেলস ফ্রম দ্য রুট টু লিফ। তো এটা কি, যে মূল থেকে পাতা পর্যন্ত জল এবং খনিজ লবণ পরিবহন করতে সাহায্য করে, মূল থেকে পাতা পর্যন্ত জল এবং খনিজ লবণ পরিবহন করতে সাহায্য করে। তাহলে হার্টউড আর স্যাপউড বোঝা গেল, যেটা সেকেন্ডারি একটা বৃদ্ধ যদি গাছকে কাটা হয়, ট্রান্সভার্স সেকশন করা হয়, লম্বালম্বিভাবে এইভাবে যদি কাটা হয়, তো দেখা যাবে যে তার ভেতরের যে সেকেন্ডারি জাইলেমের যে ভেতরের অংশটা সেটা অনেকটা ঘন বাদামি রঙের, ট্যানিন, রেজিন, গামস, ওয়েল, এসেন্সিয়াল ওয়েল ইত্যাদি জমা হয়ে থাকে, অংশটা অত্যন্ত শক্ত হয়, টেকসই হয়, এবং এখানে মাইক্রো অর্গানিজম, কীটপতঙ্গ কেউ আক্রমণ করতে পারে না। তো একে বলা হয় হার্টউড, যেটাকে মেকানিক্যাল সাপোর্ট দান করে, দৃঢ়তা প্রদান করে। আর বাইরের দিকে সেকেন্ডারি জাইলেমের সেই পরিধি বরাবর বা বাইরের দিকে যে অংশটা থাকে হালকা রঙের, সেটাকে বলা হয় স্যাপউড,
এবং এই স্যাপুডের কাজ কি, এটা জল এবং খনিজ লবণ পরিবহন করতে সাহায্য করে, মূল থেকে পাতা পর্যন্ত পৌঁছে দেয়। তো আশা করি এগুলো বোঝা গেল যে স্প্রিংউড, অটোমুড, হার্ডউড, স্যাপউড কী, এগুলো বোঝা গেল। তো আমরা প্রথমেই পড়েছিলাম যে সেকেন্ডারি যে ইটা আছে, গ্রোথ আছে, তো সেক্ষেত্রে যে ল্যাটারাল মেরিস্টেম আছে তার দুটো পার্ট, একটা ভাস্কুলার ক্যাম্বিয়াম, একটা কর্ক ক্যাম্বিয়াম। তো ভাস্কুলার ক্যাম্বিয়ামের মধ্যে তো পড়লাম, তার অ্যাক্টিভিটি, ক্যাম্বিয়াম রিং, তার অ্যাক্টিভিটি সবই বললাম। ক্যাম্বিয়াম রিংয়ের অ্যাক্টিভিটি পড়ার সময় সেখান থেকে হার্ডউড, স্যাপউড, স্প্রিংউড, অটোমুড পড়লাম। তো এবার যে পার্ট, নেক্সট পার্ট, সেটা হলো কর্ক ক্যাম্বিয়াম। ল্যাটারাল মেরিস্টেমের যে আরেকটি পার্ট আছে, ভাস্কুলার ক্যাম্বিয়াম একটা, আর একটা ছিল কর্ক ক্যাম্বিয়াম। তো সেই কর্ক ক্যাম্বিয়ামটা এবার পড়বো। As the stem continues to increase in girth due to activity of vascular cambium, the outer cortical and epidermis layer get broken and need to be replaced to provide new protective cell layers. তো এখানে বলা হচ্ছে যে যখন এই যে সেকেন্ডারি গ্রোথের সময় যে সেকেন্ডারি জাইলেম তৈরি হলো, তো সেকেন্ডারি জাইলেম তৈরি হওয়ার জন্য বাইরের দিকে যে গাছের যে ছাল আছে বা এপিডার্মিস লেয়ার আছে, সো এপিডার্মিস লেয়ারটা কী হচ্ছে, প্রস্থে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এগুলো ভেঙে যাচ্ছে। এবং যেহেতু বাইরের আবরণটা ভেঙে যাচ্ছে, তো সেটা তো আবার দরকার না, তো গাছ বাইরে থেকে আক্রমণ করবে, তো সেটাকে আবার রিপ্লেস করা প্রয়োজন এবং নতুন নতুন প্রোটেক্টিভ লেয়ার আবার নিয়ে আসা প্রয়োজন। তো হেন সুনার অর লেটার অ্যানাদার মেরিস্টেমেটিক টিস্যু কল্ড কর্ক ক্যাম্বিয়াম অর ফেলোজেন ডেভেলপ, এবং তার জন্য পরবর্তীকালে কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন ডেভেলপ করে। তো একটা কাণ্ড যখন প্রস্থে বৃদ্ধি পাচ্ছে বা সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে, তো সেকেন্ডারি জাইলেম তৈরি হওয়ার সময় বাইরের যে আবরণ ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তো সেগুলোকে রিপ্লেস করা প্রয়োজন, এবং সেগুলো রিপ্লেস করার জন্য কি ফেলোজেন ডেভেলপ করে বা কর্ক ক্যাম্বিয়াম ডেভেলপ করে। ইউজুয়ালি ইন দ্য কর্টেক্স রিজিয়ান, এবং এই কর্ক ক্যাম্বিয়ামটা কোথায় ডেভেলপ করে, কর্টেক্স রিজিয়ানে। কাণ্ডের বিন্যাস করার সময় আমরা এপিডার্মিসের নিচে কর্টেক্স অঞ্চল পড়েছিলাম, সেই কর্টেক্স রিজিয়ানে পড়ে। Usually in the phelogen is a couple of layer thick. It is made of narrow, thin-walled and nearly rectangular cell. ফেলোজেন কি অনেক লেয়ার থিক হয়, মানে অনেকগুলো আবরণ থাকে, এবং এই যে এদের যে কোষগুলো নিয়ে গঠিত ছিল ন্যারো বা সংকীর্ণ, থিন ওয়াল্ড পাতলা প্রাচীর বিশিষ্ট, নিয়ারলি রেক্ট্যাঙ্গুলার সেল। তাহলে ন্যারো হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট এবং রেক্ট্যাঙ্গুলার হয়। ফেলোজেন কাটস অফ সেলস অন বোথ সাইড, ফেলোজেন কী করে, দুই দিকেই বৃদ্ধি পায়, ফেলোজনও কী করে, দুই দিকে বৃদ্ধি পায়, দুই দিকেই সেল গঠন করে। ক্যাম্বিয়াম যেমন দুই দিকে বৃদ্ধি পেয়েছিল, ফেলোজনও ঠিক তাই, দুই দিকেই বৃদ্ধি পায়, ভেতরের দিকেও বৃদ্ধি পায়, বাইরের দিকেও বৃদ্ধি পায়। এটা অনেক লেয়ার বিশিষ্ট হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, ন্যারো হয় এবং রেক্ট্যাঙ্গুলার টাইপের হয়। The outer cell differentiated into cork or phelen, while the inner cell differentiated into secondary cortex of phloderm. তো ফেলোজেন যেটা ছিল, ফেলোজেনটা তো দুদিকে বৃদ্ধি পেল, তো ফেলোজেনের যে বাইরের দিকে যে বৃদ্ধি পাচ্ছে সেটা হলো ফেলেম বা কর্ক, আর ভেতরের দিকে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোড্রাম। তাহলে ভেতরের দিকে ফেলোড্রাম বা সেকেন্ডারি কর্টেক্স, আর বাইরের দিকে ফেলেম বা কর্ক। একেবারে ক্যাম্বিয়ামের মতো তুলনা করলে ভালো হয়, যে ক্যাম্বিয়াম যেমন ভেতর দিকে বৃদ্ধি পেলে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম, ঠিক একই রকমভাবে ফেলোজেনও ভেতরের দিকে বৃদ্ধি পেলে হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোড্রাম, বাইরের দিকে বৃদ্ধি ডিফারেন্টিয়েট করে কর্ক বা ফেলেম। দ্য কর্ক ইজ ইম্পারভিয়াস টু ওয়াটার ডিউ টু সুবেরিন ডিপোজিশন ইন দ্য সেল ওয়াল। তো কর্ক বাইরের আবরণ, এবং বাইরের আবরণ এর মধ্যে কিউটিক্যাল সুবেরিনের একটা আবরণ থাকে কর্কের মধ্যে, এবং তার জন্য কী হয়, এর মধ্যে ওয়াটার চলাচল করতে পারে না। দ্য সেল অফ দ্য সেকেন্ডারি কর্টেক্স আর প্যারেনকাইমাটাস, এবং ভেতরের দিকে যে সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোড্রাম আছে সেটা প্যারেনকাইমা নিয়ে গঠিত। তো এখানে কর্ক আর ফেলোড্রামেরও বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কর্কটা কী হয়, বাইরের আবরণ, সেটা হলো সেটা সুবেরিন দ্বারা গঠিত, এবং ওয়াটার বা জল এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে না, সেল ওয়ালের বাইরে থাকে। আর ভেতরের দিকে যে অংশটা থাকে সেটা ফেলোড্রাম, সেটা প্যারেনকাইমা দিয়ে গঠিত। ফেলোজেন, ফেলেম অ্যান্ড ফেলোড্রাম আর কার্টিলেবলি নোন অ্যাজ পেরিটাম। তো বাইরের দিকে আছে কর্ক বা ফেলেম, মাঝের দিকে হচ্ছে ফেলোজেন, আর ভেতর দিকে আছে ফেলোড্রাম। এই তিনটেকে একত্রে বলে পেরিটাম। ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য কর্ক ক্যাম্বিয়াম, প্রেজেন্স বিল্ড আপ অন দ্য রিমেনিং লেয়ার, pressure builds up on the remaining layer
layers peripheral to phelogen and ultimately these layers die and slow up. যেহেতু ক্যাম্বিয়াম বৃদ্ধি পাচ্ছে, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, তো তার জন্য যখন সেকেন্ডারি জাইলেম বা সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, তো তখন কি বাইরের দিকে চাপ দেয়, যে এখানে একটা সেকেন্ডারি জাইলেম তৈরি হলো, যে এটা এরকম ছিল, তারপর এটা এইভাবে বৃদ্ধি পেলো, তখন এই যে বাইরের দিকে একটা চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপের ফলে কী হচ্ছে, বাইরের দিকে যে ফেলোজেন আছে বা অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো কি আস্তে আস্তে কী হয়, ভেঙে যায়, এবং ভেঙে ভেঙে সেগুলো খসে পড়ে যায়। তো সেটাই বলা হয়েছে সেগুলো মারা যায় এবং স্লো বা টু দিস লেয়ার ডাই। এই লেয়ারগুলো মরে যায় এবং স্লো অফ বা ভেঙে ভেঙে নিচে পড়ে যায়। তো বার্গ ইজ এ নন টেকনিক্যাল টার্ম দ্যাট রেফার্স টু অল টিস্যু এক্সটেরিয়ার টু দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়াম বা জাইলেম বা ফ্লোয়েম যেটা ছিল তার বাইরে যতটা অংশ থাকে সবটাই হলো বার্গ। তাহলে কী কী আছে এর মধ্যে, ইনক্লুডিং সেকেন্ডারি ফ্লোয়েম। তো ভাস্কুলার ক্যাম্বিয়ামের পরে যে পার্টটা আছে সেটা সবটা হচ্ছে বার্গ। তো বার্গ কী নিয়ে গঠিত, সেকেন্ডারি ফ্লোয়েম, তারপরে হচ্ছে ফেলোডার্ম, ফেলোজেন আর ফেলেম, এই চারটে পার্ট নিয়ে হচ্ছে বার্গ। ভাস্কুলার ক্যাম্বিয়ামের মধ্যে শুধুমাত্র সেকেন্ডারি ফ্লোয়েমটা আসবে, আর বাদবাকি এই যে ফেলোজেন আছে, ফেলোডার্ম আছে, ফেলেম আছে, এই তিনটে পার্ট আসবে। এই তিনটে চারটে মিলে তৈরি হয় বার্গ বা ছাল, যেটাকে ছাল বলি। বার্গস রেফার্স টু এ নাম্বার অফ টিস্যু টাইপ, পেরিডার্ম অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম। তো বার্গ তাহলে কী নিয়ে গঠিত, পেরিডার্ম আর সেকেন্ডারি ফ্লোয়েম। পেরিডার্ম আবার তিনটে পার্ট নিয়ে গঠিত, ফেলেম, ফেলোজেন আর ফেলোডার্ম নিয়ে গঠিত। তো বার্গ যদি বলা হয় তাহলে কী নিয়ে গঠিত, সেকেন্ডারি ফ্লোয়েম আর পেরিডার্ম নিয়ে গঠিত। পেরিডার্ম আবার কী নিয়ে গঠিত, বাইরের দিকে থাকে কর্ক বা ফেলেম, মাঝের দিকে ফেলোজেন আর ভেতর দিকে ফেলোডার্ম। Bark that is formed early in the season is called early or soft bark. Toward the end of the season late or hard bark is formed. তো বার্কও আবার দুই রকম, যেটা প্রাথমিক অবস্থায় বা প্রথমে শুরু হয় সেটা হলো আর্লি বা সফট বার্ক, আর যে সমস্ত বার্ক বা ছালগুলো শেষের দিকে তৈরি হয় তাকে লেট বা হার্ড বার্ক বলে। তো আর্লি যেগুলো প্রথমের দিকে যে ছালগুলো তৈরি হয়েছিল পাতলা টাইপের হয় তার জন্য সফট, আর শেষের দিকে যেগুলো তৈরি হয়েছিল ভারী টাইপের হয় তার জন্য হার্ড। তাহলে এখানে বলা আছে যে কী কী বার্ক তৈরি করে কী কী লেয়ার দিয়ে। তো কী কী লেয়ার দিয়ে এখানে বলতে পারবো, পেরিডার্ম আর সেকেন্ডারি ফ্লোয়েম। পেরিডার্ম আবার তিনটে, কর্ক, ফেলেম আর ফেলোজেন। কর্ক বা ফেলেম, ফেলোজেন আর পেরিডার্ম তিনটে নিয়ে। তো এটা হলো অ্যাট সার্টেন রিজিয়ন। তো এই তো এখানে ছবিও দেওয়া আছে। তো লেন্টিসেলের বার্কের ছবিও দেওয়া আছে এখানে। এই যে বার্ক আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সেটা বার্ক, আমরা তো গাছ দেখেছি, তো গাছে যে বাইরের যে অংশটা এগুলো হচ্ছে কি বার্ক। বার্কের মধ্যে লেন্টিসেলের যে ছোটো ছোটো ফাটা ফাটা অংশ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লেন্টিসেল। At certain region, the phelogen cuts off closely arranged parenchyma cell on the outer side instead of cork cell. তো কি হয় যে কিছু কিছু ক্ষেত্রে ফেলোজেন যেটা আছে সেটা তো বাইরের দিকে ফেলেম তৈরি করতো বা কর্ক তৈরি করতো, সো সেইভাবে কর্ক তৈরি না করে কি করে যে কিছু কিছু প্যারেনকাইমা সেল নিজে নিজে আপনা আপনি সজ্জিত থাকে। দিস প্যারেনকাইমা সেল সুন রাপচার দ্য এপিডার্মিস ফর্মিং এ লেন্স শেপড ওপেনিং কল্ড লেন্টিসেল। এবং এই প্যারেনকাইমা সেলগুলো আস্তে আস্তে রাপচার বা ভেঙে মানে ফেটে পড়ে যায় এবং তৈরি করে কি একটা লেন্স আকৃতির ওপেনিং তৈরি করে, একটা লেন্স আকৃতির ওপেনিং বা একটা গহ্বর তৈরি করে যাকে লেন্টিসেল বলে। লেন্টিসেল পারমিট দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন দ্য আউটার অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ইন্টারনাল টিস্যু অফ দ্য স্টেম। তো এই লেন্টিসেলের কাজটা কি যে বাইরের যে অ্যাটমসফিয়ার আছে সেখানকার সাথে একেবারে কাণ্ডের যে ভেতরের অংশ আছে তার মধ্যে গ্যাসীয় আদান প্রদান করে থাকে। দিস অকার ইন মোস্ট উডি ট্রিজ, এবং এটা বেশিরভাগই যে উডি বা কাস্টুলো গাছ আছে, মোটা গাছ আছে, তাদের মধ্যে দেখা যায়। তাহলে লেন্টিসেলটা কি, এই যেখানে লেন্টিসেলের ছবিও দেওয়া আছে, যে এই যে এপিডার্মিস আছে, তো এখানের মধ্যে প্যারেনকাইমা সেলগুলি ছিল ফেলোজেন থেকে তৈরি হয়েছিল। তো ফেলোজেনগুলো ছিল ওই যে রাপচার করেছে বা ফেটে গেছে এবং তার ফলে একটা ছিদ্র তৈরি হয়েছে, এই যে ছিদ্রটা তৈরি হয়েছে এটা হচ্ছে লেন্টিসেল। তো লেন্টিসেলের মাধ্যমে কী হবে যে গ্যাসীয় আদান প্রদানটা হচ্ছে, সেকেন্ডারি কর্টেক্স আছে, এই যে ভেতরের দিকে গ্যাসীয় আদান প্রদানটা হবে। এপিডার্মিস এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেল, এই যে সেলগুলো তৈরি করছে ফেলোজেন সেগুলো কমপ্লিমেন্টারি সেল। আর কর্ক ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়ামগুলো আছে এই যে এটা রাপচার করে ফেলেছে আর এই অংশগুলো তৈরি হচ্ছে, এটা হলো লেন্টিসেল, বড় করে দেখানো হয়েছে।
তো একটা জিস্ট আকারে বলে দিই তাহলে কর ক্যাম্বিয়ামটা কি। যে কর ক্যাম্বিয়ামটা হচ্ছে যে আমাদের কি হয় যে গাছের ক্ষেত্রে গাছ যখন প্রস্থে বৃদ্ধি পাচ্ছে, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, তো বাইরের দিকে যে অংশগুলো আছে সেগুলোকে, সেই ছালগুলো কি ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। তো সেই ছালগুলোকে, সেই যে বাইরের আবরণটা সেটা তো আবার নিয়ে আসতে হবে বা নতুনভাবে তৈরি করতে হবে। তো তার জন্য যেটা সাহায্য করে সেটা হলো ফেলোজেন। তো ফেলোজেন বাইরের দিকেও বৃদ্ধি পায়, ভেতরের দিকে বৃদ্ধি পায়। বাইরের দিকে বৃদ্ধি পেয়ে গঠন করে কর্ক বা ফিলেম, আর ভেতর দিকে বৃদ্ধি পেয়ে গঠন করে ফেলোড্রাম, এবং এই তিনটাকে একত্রে বলে ফেলোজেন। তো কর্ক বা ফিলেমটা হচ্ছে সুবেরিন দিয়ে গঠিত হয় এবং জলের মধ্যে দিয়ে যেতে পারে না। আর ভেতর দিকে যে ফেলোড্রাম আছে সেটা প্যারেনকার মধ্যে তৈরি হয়। এবং যখন কর ক্যাম্বিয়াম বৃদ্ধি পাচ্ছে বা ফেলোজেন এবং ক্যাম্বিয়াম যখন বৃদ্ধি পাচ্ছে, তখন একটা প্রেশার তৈরি হচ্ছে। সেই প্রেশারের জন্য কি বাইরের যে যেগুলো হচ্ছে সেগুলো ভেঙে পড়ে যাচ্ছে বা ফেরে যাচ্ছে এবং মারা যাচ্ছে এবং খসে পড়ছে, এবং তখনই আবার এই ফেলোজেন থেকে এই কর ক্যাম্বিয়াম এটা সাহায্য করছে ছাল তৈরি করতে। তো বার্ক তৈরি হচ্ছে। তো বার্কটা কী নিয়ে গঠিত? সেকেন্ডারি ফ্লোয়েম আর পেরিডাম নিয়ে গঠিত। এই দুটো নিয়ে বার্ক বা ছাল গঠিত হয়। তারপর এর দুটো আবার ভাগ, আর্লি যেটা প্রাথমিক অবস্থায় তৈরি হয়, লেট বা হার্ড যেটা পরবর্তীকালে তৈরি হয়। আর এখানে একটা আছে লেন্টিসেল। তো লেন্টিসেলটা কি? যে ফেলোজেন বৃদ্ধি পাচ্ছে এবং এক্ষেত্রে কর্ক তৈরি না করে কিছু কমপ্লিমেন্টারি সেল তৈরি করে, কর্ক তৈরি না করে কিছু কমপ্লিমেন্টারি সেল বা কোষ তৈরি করে। এই যেখানে দেওয়া আছে কিছু কমপ্লিমেন্টারি সেল, সেগুলো তৈরি করে। তো সেগুলো এই যে প্যারেনকাইমাটাস, এগুলো প্যারেনকাইমাটাস দিয়ে হয় বা প্যারেনকাইমা দিয়ে হয়। তো এগুলো কী হয়, ভেঙে বা ফেটে পড়ে যায়, রাপচার করে। তো রাপচার করার পর যে একটা ক্ষুদ্র ছিদ্র তৈরি হয়, তো সেটা হচ্ছে লেন্টিসেল। লেন্টিসেলের কাজ কি? গ্যাসীয় আদান প্রদান করা, বাইরের পরিবেশের সঙ্গে ভেতরের যে গাছের কাণ্ড আছে তার ভেতরের সঙ্গে গ্যাসীয় আদান প্রদান করা। তো দুটো দেখলাম, ভাস্কুলার ক্যাম্বিয়াম ভেতরের দিকে প্রস্থে বৃদ্ধি ঘটাচ্ছে আর কর্ক ক্যাম্বিয়াম বাইরের দিকে প্রস্থে বৃদ্ধি ঘটাচ্ছে, বাইরের দিকে ছাল তৈরি করছে। এবার আসছে সেকেন্ডারি গ্রোথ ইন রুটস। তো সেকেন্ডারি গ্রোথ ইন স্টেম তো দেখলাম কাণ্ডের ক্ষেত্রে কীরকমভাবে সেকেন্ডারি গ্রোথ হচ্ছে। এবার রুট বা মূলের ক্ষেত্রে দেখা যাক কীভাবে হচ্ছে। ইন দ্য ডাইকট রুট দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম ইজ কমপ্লিটলি সেকেন্ডারি ইন অরিজিন। দ্বিবীজপত্রী যে মূল আছে তার ক্ষেত্রে যে ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকে সেটা সম্পূর্ণরূপেই গৌণ হয়। ইট অরিজিনেটস ফ্রম দ্য টিস্যু লোকেটেড জাস্ট বিলো দ্য ফ্লোয়েম বান্ডেলস, এ portion of pericycle tissue above the protoxylem, forming a complete and continuous wavy ring, which later becomes circular. Further events are similar to those already described above for a dicotyledonous stem. তো যে মূলের ক্ষেত্রে কিভাবে হয়, যে ছবি দেওয়া আছে সেই ছবির মাধ্যমে বোঝা যাবে। তো একবার বলে দিই যে মূলের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। ভাস্কুলার ক্যাম্বিয়ামটা সম্পূর্ণরূপে সেকেন্ডারি হয়। এটা, এই ভাস্কুলার ক্যাম্বিয়ামটা কোথা থেকে আসে? যে ফ্লোয়েম বান্ডেল যেটা আছে সেই ফ্লোয়েম বান্ডেলের নিচে পেরিসাইকেলের কিছু অংশ আছে, সেখান থেকে আমরা আগেই পড়েছিলাম অ্যানাটমিতে, পেরিসাইকেলের অংশ সেখান থেকে তৈরি হয় এবং প্রোটোজেলেমের ওপরে, এবং সেখান থেকে একটা কমপ্লিট এবং কন্টিনিউয়াস রিং তৈরি হয়। সেই রিংটা পরবর্তীকালে সার্কুলার হয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীকালে আস্তে আস্তে সেকেন্ডারি গ্রোথ হতে থাকে। এই যে ক্যাম্বিয়াল রিং দেখা যাচ্ছে, পেরিসাইকেলের যে পার্ট আছে সেখানে জাইলেমের ফ্লোয়েমের নিচে আর জাইলেমের উপরে থাকে, তৈরি হয়। তো এটা কি আস্তে আস্তে বৃদ্ধি সেকেন্ডারি গ্রোথ হতে থাকে এবং একটা কমপ্লিট রিং তৈরি করে। এই যে কমপ্লিট রিং তৈরি হচ্ছে, কমপ্লিট রিং তৈরি করতে থাকে এবং তার পরবর্তীকালে যে ঘটনাগুলো সেটা একই রকমই কাণ্ডে যেভাবে হতে সেইভাবেই হতে থাকে। শুধু এইটুকু মনে রাখতে হবে যে পেরিসাইকেল যে পার্ট আছে সেই পেরিসাইকেল পার্ট থেকে তৈরি হয় এবং এপিডার্মিসের নিচে, জাইলেমের ওপরে আর ফ্লোয়েমের নিচে। তো এবারে যে এই যে ছবিগুলো আছে, ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোথায় কী পার্টসে দেখতে হবে? বাইরের দিকে আবরণ এপিডার্মিস, ভেতর দিকে কর্টেক্স, তারপর প্রাইমারি ফ্লোয়েম, ক্যাম্বিয়াল রিং, তারপর এন্ডোডার্মিস, ভেতর দিকে যে এন্ডোডার্মিস, তারপর পেরিসাইকেল, এই যে পেরিসাইকেল আর প্রোটোজাইলেম, ভেতর দিকে জাইলেম, প্রোটোজাইলেম, তারপর এই যে এপিডার্মিস সবচেয়ে বাইরে, তারপর কর্টেক্স, তারপর ভাস্কুলার ক্যাম্বিয়াম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হলো বাইরের দিকে, প্রাইমারি জাইলেম ভেতরের দিকে আছে প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম, তারপর কর্টেক্স, এপিডার্মিস বা পেরিটাম, কর্টেক্স, প্রাইমারি ফ্লোয়েম, অ্যানুয়াল রিং, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম রেজ, মেডুলারি রেজ ইত্যাদি আছে এগুলো।
তারপর সেকেন্ডারি টিপিক্যাল ডাইকট রুটের যে বিভিন্ন স্টেজ সেটা দেওয়া আছে। সেকেন্ডারি গ্রোথ অলসো অকার্স ইন স্টেমস অ্যান্ড রুটস অফ জিমনোস্পার্মের ক্ষেত্রেও সেকেন্ডারি গ্রোথ হয়। এর জন্য যে পাইনাস তারপর সাইকাস যে গাছগুলো দেখা যায় সেগুলো অনেকটা মোটা হয়, কারণ তাদেরও সেকেন্ডারি গ্রোথ হয়ে থাকে। হাওয়েভার সেকেন্ডারি গ্রোথ ডাজ নট অকার ইন মনোকটিলিডাস, কিন্তু একবীজপত্রীদের ক্ষেত্রে কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না বা গৌণ বৃদ্ধি হয় না, প্রস্থে বৃদ্ধি হয় না। তার জন্য দেখা যায় যে যারা একবীজপত্রী উদ্ভিদ তারা অনেকটা পাতলা হয়, অনেকটা কম প্রস্থ বিশিষ্ট হয়। কিন্তু জিমনোস্পার্মের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ হয়, সেটা রুটে স্টেমে দুটোতেই হয়, কিন্তু মনোকটিলিডনের ক্ষেত্রে কোনো রকমের সেকেন্ডারি গ্রোথ হয় না। তো এটাই ছিল এই ভিডিওটা। তো এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করলাম। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। তো যদি কোনো রকমের কোশ্চেন থাকে, কোনো রকমের প্রবলেম থাকে, তো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওগুলো যদি কিছুটা উপকার করে থাকে তো অবশ্যই সেটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যেও এই ভিডিওগুলোকে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। ধীরে ধীরে সমস্ত ভিডিও আপলোড করা হবে। কোনো রকমের কোনো ইনফরমেশন বা কোনো রকম কিছু বলতে চাইলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। তো কোন চ্যাপ্টারগুলো দেবো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে সেই চ্যাপ্টারগুলো আগে দেবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য।